সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের এক বিশেষ পর্বে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি কর্তৃক আয়োজিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি 2025। প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের বলরুমে আমরা সবাই উপস্থিত আছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই দুদিনব্যাপী কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ইউনাইটেড কিংডম, মরক্কো, ডেনমার্ক এবং ক্রোয়েশিয়া থেকে অনলাইন এবং অফলাইনে যুক্ত হয়েছেন খ্যাতনামা সাইকিয়াট্রিস্টবৃন্দ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এবং এছাড়াও বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে, বিভাগীয় শহর, জেলা শহর থেকে কিন্তু সমস্ত সাইকিয়াট্রিস্টদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই ফাঁকে আমরা সেই সুযোগটি মিস করতে চাচ্ছি না। আমাদের বিভিন্ন বিভাগীয় মেডিকেল কলেজগুলো থেকে আমাদের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ উপস্থিত আছেন। তেমনি তাদের দুজনের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর শেখ মোহাম্মদ আবু হেনা মুস্তফা আলিম স্যার, উনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। এবং আমার বামে আছেন ডক্টর এস এম সাইফুল ইসলাম রাজু, উনি সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর এস এম সাইফুল ইসলাম রাজু স্যার, আপনার কাছে আসছি যে খুলনা মেডিকেল কলেজ যদিও অন্যান্য বিভাগীয় মেডিকেল কলেজগুলির তুলনায় কিছুটা নবীন, তারপরে খুলনা একটি বিভাগীয় শহর হিসেবে সমাদৃত এবং অন্যতম একটি বড় বিভাগ। তো এই খুলনাতে প্র্যাকটিক্যালি সরকারিভাবে যে খুলনা মেডিকেল কলেজ আছে সেখানে স্যার কী ধরনের মানসিক স্বাস্থ্যসেবা এখন পাওয়া যায়? খুলনা মেডিকেল কলেজে মানসিক রোগ বিভাগের যে বহির্বিভাগ সার্ভিস সেটা শুরু হয়েছে 1999 সালে এবং এখন অবধি খুব সুনামের সহিত আমাদের বহির্বিভাগের যে সার্ভিসটা মানসিক স্বাস্থ্যসেবা সুনামের সহিত সেটা আমরা চালিয়ে আসছি। তো আমাদের ওখানে বহির্বিভাগে প্রায় দৈনিক 100 থেকে 150 জন ওখানে মানসিক রোগীরা সেবা নিয়ে থাকেন। আমাদের বহির্বিভাগে আউটডোর মেডিকেল অফিসার, তারপর ইনডোর থেকে যারা আছেন ট্রেনি, যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে ট্রেনিং নিচ্ছেন তারা, পাশাপাশি আমরা বিশেষজ্ঞ সেবা আমরা ওখানে দিয়ে থাকি। ওখানে অর্থাৎ বহির্বিভাগে ওষুধ দেওয়ার পাশাপাশি সাইকোথেরাপি বা কাউন্সেলিং এই বিষয়টাও ওখানে কিন্তু দেওয়া হয়। এবং আমরা যেহেতু আমাদের জনবল একটু কম, আমরা সপ্তাহে 3 দিন সাইকোথেরাপি সার্ভিসটা আউটডোরে রবি, সোম, মঙ্গল ওখানে দিয়ে থাকি। আপনাদের কি সাইকোলজিস্ট আছে নাকি স্যার আপনার সাইকিয়াট্রিস্টরাই সেই সেবাটি দিয়ে থাকছেন? আলহামদুলিল্লাহ, আমাদের একটা সুবিধা আমরা পেয়েছি যে ওখানে গোপালগঞ্জ যে ইউনিভার্সিটি, যারা সাইকোলজি ওখানে যারা মাস্টার্স করছেন তারা আমাদের ওখানে 6 মাসের জন্য প্লেস থাকে ফর দেয়ার ট্রেনিং অ্যান্ড ইন্টার্নশিপ। তো আমরা ওদেরকে কাজে লাগাচ্ছি, সেই সুযোগটা পাচ্ছি। পাশাপাশি আমাদের যে শিশু বিকাশ কেন্দ্র আছে খুলনা মেডিকেল কলেজে, ওখানে একজন সাইকোলজিস্ট আছেন, ওনার সাপোর্ট আমরা নিয়ে থাকি সাধারণত। আপনাদের কি স্যার ইনপেশেন্ট সার্ভিস আছে আপনাদের মেডিকেল কলেজে? হ্যাঁ, এটা একটা সুসংবাদ আমাদের দক্ষিণবঙ্গের জন্য যে খুলনা মেডিকেল কলেজে প্রথমে মেডিকেল কলেজের হাসপাতালে 2018 সালে ইনডোর সার্ভিসটা চালু হয়। তো ওখানে 2টো ওয়ার্ড আছে, একটা হলো মেলদের জন্য, একটা ফিমেলদের জন্য। টোটাল যে বেড সংখ্যা হলো 12টা বেড এবং অলমোস্ট দ্য টাইম ওখানে কিন্তু এরা অকুপাইড থাকে বেডটা। এবং আসলে এত মানুষ সেবা নিচ্ছেন বা তার যত সুনাম আছে যে মানুষ ওখানে আসেন এবং সিরিয়াল দেওয়া থাকে যে আমরা এখন ভর্তি হতে চাই, কিন্তু আমাদের যেহেতু আসলে বেড সংখ্যা কম 12টা, আমরা চাচ্ছি আরও বাড়াতে, কিন্তু জনবল বা স্পেস না থাকার কারণে আমরা এখনও পারছি না। তো প্রায় অকুপাইড থাকে এবং আমরা সেই সার্ভিসটা সুনামের সহিত দিয়ে আসছি 2018 সাল থেকে। এবং এ পর্যন্ত শুনে থাকবেন যে ওখানে আমরা প্রায় 2000-এর বেশি ইনপেশেন্টে 2000-এর বেশি আমরা সার্ভিসটা দিয়েছি এবং মোস্ট অফ দ্য পেশেন্ট বিকাম ওয়েল, অর্থাৎ সার্ভিস নিয়ে তারা প্রায় 90%-এর বেশি ভালো হয়ে যাচ্ছে। মানে 2018 থেকে 2025 এই প্রায় 7 বছর অধিক সময়ে 2000-এর বেশি রোগীকে আপনারা অন্তঃবিভাগে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছেন। খুবই চমৎকার। স্যার, আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনাদের কি কোনো রকম সাইকিয়াট্রিতে উচ্চতর প্রশিক্ষণ বা কোনো রকম কোর্স কি আছে কিনা, অর্থাৎ কোনো এমডি বা এফসিপিএস এর কোনো কোর্স কারিকুলাম কি সেখানে চলছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমরা ফ্যাকাল্টি বৃন্দ সংখ্যা খুব বেশি নয়, এই জন্য এমডি সার্ভিসটা চালু করার এখন সুযোগ নেই বা হচ্ছে না। তবে ওখানে এফসিপিএস যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, ওখানে 3 বছর এখন কাউন্ট হচ্ছে। তো আমরা খুব দ্রুত আমরা আবার অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে ওখানে 5 বছর কাউন্ট করা হয়।
তো সেটা বিসিপিএস কর্তৃপক্ষবৃন্দ তারা সেটা চেষ্টা করছেন বা সেটা করবেন তারা বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, যাতে ওখানে 5টা বছর ধরে এফসিপিএস পার্ট 2 ট্রেনিং ওখান থেকে ট্রেনিং নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এবার শেখ মোহাম্মদ আবু হেনা মুস্তফা স্যার আপনার কাছে আসছি। স্যার, আপনি যদি আমাদেরকে একটু খুলে বলেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম বড় একটি বিভাগ এবং রাজশাহী মেডিকেল কলেজ অন্যতম পুরনো যে প্রথম 3টি মেডিকেল কলেজের একটি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ। তো স্যার, সেই রাজশাহী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগটি কেমন চলছে, আপনারা কী ধরনের সার্ভিস দিয়ে থাকছেন স্যার? ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতাল আমরা যদি বলি দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানদের মধ্যে একটি। এখানে আমাদের বহির্বিভাগের সেবা চালু রয়েছে। অন্তঃবিভাগের সেবা দীর্ঘদিন না থাকলেও সম্প্রতি 10 বেডের কার্যক্রম শুরু এবং এটা অতি শীঘ্রই 25 বেডের জন্য আমাদের কার্যক্রম চলছে এবং জায়গা নির্ধারণ সহ স্থাপনা নির্মাণের বিষয়গুলি কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি আগামী বছরের মধ্যে আমরা একটি স্বতন্ত্র বিভাগ পাব। আমাদের সার্ভিসের কথায় বহির্বিভাগ যেখানে গড়ে প্রায় 100 জন করে রোগী আসেন, অন্তঃবিভাগে গত বছরে আমাদের মেডিসিন বিভাগ এবং অন্যান্য বিভাগের সহায়তায় আমরা 7,500 রোগীর সেবা দিয়েছি এবং এখানে যারা আত্মহত্যা প্রবণতা নিয়ে আসেন সেই সংখ্যাটা যদি আরও যোগ করি আরও 1,500 থেকে 2,000 হয়ে যাবে। আমাদের চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আসেন, অনার্স এবং মাস্টার্স দুটো ক্ষেত্রেই আসেন। অনার্সে 3 মাস, মাস্টার্সে 6 মাস তারা সাইকোলজিক্যাল সেবাগুলো দিয়ে থাকেন। এছাড়া শিশু বিকাশ কেন্দ্র এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে সেখানে যে সাইকোলজিস্ট আছেন তাদের মাধ্যমে আমরা সাইকোলজির সেবা অর্থাৎ সাইকোথেরাপি সেবা আমরা নিজেরাও প্রোভাইড করে থাকি। আমাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু না থাকলেও বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস কর্তৃক সম্পূর্ণ অর্থাৎ 5 বছরেরই একটি ট্রেনিং সম্পন্ন করার সুযোগ এখানে রয়েছে এবং আমাদের এখানে এফসিবিএসের জন্য 4 জন ট্রেনি, এমআরসি সাইকের জন্য 1 জন ট্রেনি বর্তমানে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আমাদের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে এছাড়াও রয়েছে যারা নার্সিং আছেন, যেহেতু আমাদের রাজশাহী মেডিকেল কলেজ এর সঙ্গে যে নার্সিং কলেজটি আছে সেখানে কিন্তু বিএসসি নার্সিং আছে এবং তাদের একটি সাবজেক্টই আছে সাইকিয়াট্রি। তো তারাও কিন্তু আমাদের এখানে প্লেসড হয় এবং আমাদের কাছ থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। কখনো কখনো আমরা তাদের ক্লাস নেওয়ার জন্য সেই সমস্ত প্রতিষ্ঠানে যাই। এভাবে আমরা চেষ্টা করছি যে শুধু সার্ভিস না, এটা একটি যেন একাডেমিক ওরিয়েন্টেড মেডিকেল কলেজ হাসপাতাল এর পূর্ণাঙ্গ রূপ পায়। এর পাশাপাশি আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছি। গত বছরে আমরা সুইসাইডের উপরে একটি গবেষণা কার্যক্রম করেছিলাম, যেটা আমরা এবার আইসিবিতে কিন্তু প্রেজেন্টও করেছি। তো এই জন্য আমরা আশাবাদী যে রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতাল অদূর ভবিষ্যতে একটা পায়োনিয়ার রোল প্লে করবে সাইকিয়াট্রি। স্যার, আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাইছি যে খুব শীঘ্রই কি আপনাদের কোনো রকম এমডি কোর্স বা এরকম কোনো পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করার ব্যাপারে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আমাদের এমডি কোর্স চালু করার ব্যাপারে পরিকল্পনা আছে। আমাদের রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি ভিসি মহোদয় উনি এই বিষয়ে একটি চমৎকার মন্তব্য করেছেন যে তাদের যখনই কোর্স চালু হবে সাইকিয়াট্রিকে তারা প্রথম সারিতে রাখবে। আর এছাড়া রিসেন্টলি কিছু প্রমোশনের কাজ চলতেছে সরকার থেকে। আমরা আশা করি যে আরও কিছু ফ্যাকাল্টি যখন হবে আমরা তখন বিএমইউ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। ডক্টর সাইফুল ইসলাম স্যার, আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, খুব অল্প কথায়, যে আমি যদি বলি যে 10 বছর পরে আপনি খুলনা মেডিকেল কলেজের মানসিক বিভাগকে কোথায় দেখতে চান? ইনশাআল্লাহ আমি দেখতে চাই বা আমাদের একটা আশা, আমাদের বিভাগ যারা কর্মরত আছেন সবার সম্মিলিত আশা যে আমরা একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে দক্ষিণাঞ্চলে অর্থাৎ সাউথ এরিয়াতে খুলনা মেডিকেল কলেজে একটা সেন্টার অফ এক্সিলেন্স রিগার্ডিং সার্ভিস, সাইকিয়াট্রিক সার্ভিস অর্থাৎ মানসিক স্বাস্থ্য সেবা এবং হলো যে একাডেমিক দিক দিয়ে পাশাপাশি গবেষণার দিক থেকে আমরা একটা সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান হিসেবে খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার।
স্যার একই প্রশ্ন স্যার আপনার কাছেও রাখছি, যে আজ থেকে যদি আমি 10 বছর পরে চিন্তা করি স্যার, আপনি আপনার মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য সেবাকে কোথায় দেখতে চান স্যার? চমৎকার প্রশ্ন। আমি এর কিছুটা আভাস ইতিমধ্যে দিয়েছি যে আমাদের পরিকল্পনার বিষয়ে আমাদের এখন যে পরিকল্পনা, যেমন 10 বেডের ইনডোর, আমরা পরবর্তীতে 25 বেডের জন্য জায়গা নির্ধারণ করে কাজ শুরু হয়েছে এবং নেক্সট স্টেপ আমাদের আছে, আলাদা একটি জায়গা দেখা হয়েছে। আমাদের মেডিকেল কলেজ যেহেতু বেশ বড় পরিসরে, ফাঁকা একটি জায়গা দেখা হয়েছে যেখানে আলাদা একটা স্থাপনাই করা হবে শুধুমাত্র সাইকিয়াট্রি বিভাগের জন্য। সেখানে নিচে ইনডোর থাকবে এবং এখানে অ্যাডাল্ট সাইকিয়াট্রি অর্থাৎ নারী পুরুষ এর অ্যাডাল্ট যারা, এর বাইরেও চাইল্ড এবং জেরিয়াট্রিক এজ গ্রুপ, এর পাশাপাশি মাদকাসক্ত যারা আছেন তাদের জন্য একটা আলাদা স্পেস আমরা রাখতে চাই এবং আশা করি সেখানে সরকার মহোদয়ের অনুমতি পেলে আমরা সেখানে 3 তলা বিশিষ্ট একটি স্থাপনা করার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছি। এর সাথে সাথে জনবল বৃদ্ধির কার্যক্রম চলছে। আশা করি আমরা আগামী 10 বছরে একটি অত্যন্ত চমৎকার এনভায়রনমেন্টে, যেখানে একই সঙ্গে মানুষের সেবাও যেমন হবে, প্রশিক্ষণও হবে, গবেষণা কাজও হবে, সেই ধরনের একটি সেন্টার আমরা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই এই 2 দিনব্যাপী কনফারেন্সের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্বের এই পর্যায়ে আমার সঙ্গে আরো 2জন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন ডক্টর আহমদ রিয়াদ চৌধুরী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার বামে রয়েছেন ডক্টর পঞ্চানন আচার্যী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডক্টর পঞ্চানন আচার্যী স্যার, আপনার কাছে আসছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় প্রধান নগরী এবং সেই দ্বিতীয় প্রধান নগরীর যে প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র, সেই চট্টগ্রাম মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রধান হিসেবে আপনি আছেন। আপনারা কি ধরনের মানসিক স্বাস্থ্য সেবা এখন দিয়ে থাকছেন? চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, মানসিক রোগ বিভাগ, তার মাধ্যমে আমরা আসলে 5 ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি, যার মধ্যে একটা হচ্ছে রোগীদেরকে সেবাদান অর্থাৎ সার্ভিস প্রদান করা। এখানে আমরা যদি একটু হাইলাইট করি, উল্লেখ করতে চাই যে আমাদের 3টা বিশেষত্ব আছে সেবা প্রদানের ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে এটাই একমাত্র মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজের মধ্যে এটাতে একমাত্র 60 বেডের একটা হসপিটাল ওয়ার্ড আছে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে এখানে ইলেকট্রোকনভালসিভ থেরাপিটা এখনো পর্যন্ত চালু আছে, যেটা সপ্তাহে 2 বার করে চলে। তার মধ্যে এটি বাংলাদেশ সম্মত আপনাদের এখানে এখন একমাত্র চালু আছে এখনো। এবং হচ্ছে এখানে আমরা প্রথম যে স্টুডেন্ট কাউন্সেলিং সেন্টারটা চালু করেছিলাম 2019 সালে। এটা আমাদের ডিপার্টমেন্ট একটা বিশেষত্ব। আর প্রতিদিন আসলে এখানে রোগীদের সার্ভিসের ক্ষেত্রে যেটা হয়, প্রতিদিন গড়ে 120 থেকে 130 জনের মতো আউটডোর পেশেন্ট আসে আমাদের কাছে এবং আমরা তাদেরকে সেবাটা দিচ্ছি। প্রতিদিন গড়পড়তা আমাদের 60 বেডের মধ্যে 40 থেকে 45 জন রোগী ভর্তি থাকে, সব কিছু মিলিয়ে তাদেরকে আমরা ইনডোরে যে সার্ভিসটা দিচ্ছি। এছাড়া হচ্ছে আমাদের প্রতি 6 দিনেই আলাদা আলাদা কিছু বিশেষায়িত ক্লিনিক আছে। বিশেষায়িত ক্লিনিকগুলোতে 10 টাকার একটা সরকারি টিকিট নিয়ে যে কেউ আমাদের কাছে আসতে পারেন এবং দেখা করতে পারেন। আমরা চেষ্টা করি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আমরা বলি এভিডেন্স বেসড যে প্র্যাকটিস, সেটা ফলো করা এবং বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ অর্থাৎ কিছু ওষুধ, সাইকোথেরাপি এবং হচ্ছে যে সোশ্যাল যে ম্যানেজমেন্টের চেষ্টা করা, সেটা আমরা করে থাকি। এবং এই কারণে আমাদের ওখানে শনি সোম বুধ আমরা একজন সাইকোলজিস্ট রেখে তাদেরকে কাউন্সেলিং সার্ভিসটা আমরা এখানে রেগুলার দিচ্ছি। এছাড়া আমাদের যারা ডক্টরস আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন এবং হচ্ছে ট্রেনি আছে, তাদের সহায়তায় আমরা কিন্তু রেগুলার কাউন্সেলিং সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি। তো ফলে এখানে আসলে আমরা বলবো যে একটা সমন্বিত মানসিক স্বাস্থ্য সেবাটা আমরা দিতে পারছি এবং দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের যতটুকু সম্ভব হচ্ছে জনবল সংকট সত্ত্বেও আর কি যা আছে। অসংখ্য ধন্যবাদ। আমি স্যার একটু জানতে চাচ্ছি যে আপনাদের এখানে কি কোনো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং প্রোগ্রাম বা পোস্ট গ্রাজুয়েট কোর্স কি চালু আছে কিনা? ধন্যবাদ। এটা আসলে আমরা যদি বলি একাডেমিক কার্যক্রমের মধ্যে আমাদের অবশ্যই এমবিবিএস লেভেলের কিছু কার্যক্রম আছে, নার্সিংদেরকে আমরা পড়াই বা আমাদের সেটা রিলেটেড কিছু কার্যক্রম আছে, ফিজিওথেরাপিস্ট যারা তাদেরকে আমরা কিছু ক্লাস নেওয়া এবং পরীক্ষা নেওয়া এগুলো আমরা করে থাকি। এই সবগুলো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। আর পোস্ট গ্রাজুয়েশন যে লেভেলে আছে সেখানে আমাদের
এফসিপিএস যে সাইকিয়াট্রি সেটার পুরো ট্রেনিংটা কাউন্ট হয়, অর্থাৎ 5 5 বছরই এখানে কাউন্ট count হয়। করানো হ্যাঁ, হয়। 5 বছরই কাউন্ট হয়। এবং বর্তমানে আমাদের 9 জন ট্রেনি এফসিপিএস ট্রেনি, ওরা 9 জন আছে এবং ওরা নিয়মিত নিচ্ছে আর কি, ট্রেনিংটা নিচ্ছে, অনেকের প্রায় শেষের দিকে। ইতিমধ্যে আমাদের একজন পাশ করে গেছে, এই যে ডক্টর শাফিকা, ও পাশ করে গেছে আমাদের ওখান থেকে ট্রেনিং কমপ্লিট করে আর কি। আচ্ছা। আর হচ্ছে আমাদের আসলে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যেটা আসছে, যেমন এমডি কোর্সে যেটা আমরা বলি, ওরা কিন্তু আমাদের এখানে মানে ট্রেনিংটা নিচ্ছে, নিউরোলজি থেকে আসে, মেডিসিন থেকে আসে, এন্ডোক্রাইন থেকে আসে, অন্য ডিপার্টমেন্ট থেকে আসে। কিন্তু আমরা আমাদের এমডি সাইকিয়াট্রিতে যে পোস্ট গ্রাজুয়েশন কোর্সটা, এটা এখনো চালু করতে পারিনি। আমরা যতটুকু ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার সব কিছু আমরা ফুলফিল করেছি, পরিপূর্ণ আছে, এবং আমরা বিএমইউ কর্তৃপক্ষের কাছে সেটা জমা দেওয়া আছে আমাদের। এখন যদি ওনারা পরিদর্শনে আসেন এবং সন্তুষ্ট প্রকাশ করেন, আশা করি সন্তুষ্টই পাবেন, কারণ আমরা সব ধরনের কার্যক্রম, একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি পুরোদমেই। তো আমরা মনে করি সেটাও হয়তো অদূর ভবিষ্যতে চালু হয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আবার আপনার কাছে ফিরবো। আমি চলে আসছি ডক্টর আহমদ রিয়াদ চৌধুরী স্যার আপনার কাছে। আপনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রধান, এবং আমরা খুব আনন্দের সঙ্গেই সবাইকে জানাতে চাই যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরে তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আপনারাই এগিয়ে আছেন এই মানসিক রোগের উচ্চতর প্রশিক্ষণ এবং কোর্স চালু করার ব্যাপারে। অনেক আগেই সেখানে এমফিল কোর্স চালু ছিল এবং তারপরে কিন্তু পর্যায়ক্রমে আপনারা এমডি কোর্সও চালু করেছেন। আমি মনে করি বাংলাদেশে সিলেট মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ যারা এটি শুরু করেছিলেন এবং তার হাত ধরে আপনারা এখন দায়িত্বে আছেন, সবাই একটি ধন্যবাদ প্রাপ্য, এবং এই ধন্যবাদটি দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে আমি এটি পেশ করতে চাই। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে সিলেট মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে আপনারা স্যার কী ধরনের সার্ভিস এখন দিচ্ছেন? মানসিক রোগের সার্ভিসের মধ্যে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আউটডোর সার্ভিস, পেশেন্টদের আউটডোর সার্ভিস, প্রতিদিন সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত আউটডোর সার্ভিস, ইমার্জেন্সি অ্যাডমিশন, এবং আমাদের 25 বেডের একটা ওয়ার্ড আছে, ওইখানে মেল ফিমেল মিলে গড়ে 35 থেকে 40 জনের মতো রুগী গড়ে ভর্তি থাকে। এবং একমাত্র ইনস্টিটিউট বাংলাদেশে, সম্ভবত চিটাং মেডিকেলে ইমার্জেন্সি অ্যাডমিশন আছে কিনা আমার জানা নাই, কিন্তু সরাসরি ইমার্জেন্সি অ্যাডমিশন সাইকিয়াট্রি ওয়ার্ডে সিলেটেই প্রথম শুরু হয়েছে। এছাড়া যেটা হচ্ছে যে আমাদের বিশেষায়িত ক্লিনিক আছে, সপ্তাহে 6 দিনই আমরা ওসিডি ক্লিনিক, তারপর হচ্ছে এডিকশন ক্লিনিক, সাইকিয়াট্রি সেক্স ক্লিনিক, জেরিয়াট্রিক ক্লিনিক, চাইল্ড সাইকিয়াট্রি ক্লিনিক এবং স্টুডেন্ট কাউন্সিলিং ক্লিনিক, এই 6টা সাইকিয়াট্রির বিশেষায়িত সেবাগুলো আপনার জি ক্লিনিকের জি মাধ্যমে জি দিচ্ছেন? জি প্রতিদিনই আমাদের এই সমস্ত ক্লিনিকগুলো চলমান থাকে। এবং গড়ে বিশেষ করে ওসিডি এবং চাইল্ড ক্লিনিকে অনেক নাম্বার অফ পেশেন্ট প্রচুর। অন্যান্য ক্লিনিকগুলো, এডিকশন ক্লিনিক এখনও অত ভালো নাম্বার অফ পেশেন্ট অত বেশি হয় নাই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া আরও যেটা আছে সেটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট কোর্সের যে পড়াশোনা 4th ইয়ার 5th ইয়ারে যেটা, সেটা, আর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট আপনি অলরেডি জানেন, সেটা হচ্ছে যে 2003 সাল থেকে ওখানে এমফিল কোর্স চালু হয়। বিএমইউর পরে প্রথমেই এরিয়াতে এমফিল ওসমানী মেডিকেল কলেজে শুরু হয়েছে 2003 থেকে, এবং 25 জন এমফিল করেছেন দিয়ে থেকে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সেক্টরে। 2013 সাল থেকে এমফিল কোর্স বন্ধ হয়ে এমডি কোর্স শুরু হলো। এখন পর্যন্ত 19 জন এমডি ওইখান থেকে পাশ করেছেন, এবং তারাও সরকারি এবং বেসরকারি পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাফল্যের সহিত তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তার মানে স্যার আমরা আসলেই খুবই আনন্দিত যে বাংলাদেশের মানসিক রোগের সেবার ক্ষেত্রে যে জনবল, একটা বড় অংশ কিন্তু সিলেট মেডিকেল কলেজ থেকে এসছে। এখন পর্যন্ত প্রায় 25 আর 19 প্রায় 44 জন। তাহলে এটার জন্য একটা বড় সাধুবাদ স্যার আপনারা পেতেই পারেন। স্যার, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি ডক্টর পঞ্চানন স্যার আপনার কাছে আসছি। খুবই সংক্ষেপে স্যার আপনার কাছে জানতে চাই যে আগামী 10 বছরে আপনি চিটাগং মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগকে কোথায় দেখতে চান? আপনারা সার্ভিসকে কত বিস্তৃত করতে চান? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আমরা আগেই স্বীকার করে নিব যে আমাদের যতটুকু জনবল দরকার সেই হিসেবে কিছুটা পরিপূর্ণ আছে এখন এই মুহূর্তে, কিন্তু সেটা কতদিন থাকে। তবে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। প্রথমত যেটা আমরা প্ল্যান করেছি, আমরা যদি একটু ভাগ করে বলি, যে একাডেমিক দিক থেকে যেটা আমরা করছি, যে অন্যান্য ডিসিপ্লিনের যারা
মিড লেভেল ডক্টর আমরা বলি, তাদের জন্য আমরা একটা কোর্স সিস্টেম চালু করেছি। সেটা এই ডিসেম্বর থেকে হয়তো আমরা শুরু করে দেব, যে সাইকিয়াট্রির যে ইয়েটা এই রিলেটেড তারা বেসিক কিছু নলেজ আমরা তাদেরকে দিব, যাতে তারা এটা ম্যানেজমেন্ট অন্য ডিপার্টমেন্টের ডক্টর, অন্য ডিপার্টমেন্টের মিড লেভেল ডক্টর, কারণ ওরা তো প্রায় সবাই আসে না যেহেতু আমরাই যাচ্ছি তাদের কাছে। আর একটা বিষয় আমরা চালু করেছি সাইকিয়াট্রি অ্যাটিটিউড সার্ভিস, যে ওখানে গিয়ে আমরা আসলে প্রেজেন্টেশনটা করব, আমরা ওখানে আলোচনা করে আসব। এইটা হচ্ছে আমাদের একটা প্ল্যান এবং সেটাও আমরা কার্যক্রম চালু রেখেছি। বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে গিয়ে আমরা প্রেজেন্টেশনটা করি। আউটরিচ কিছু সেন্টারে আমরা চেষ্টা করছি যে তাদেরকে ওখানে গিয়ে আমরা আসলে সপ্তাহে বা মাসে একটা সপ্তাহে আমরা যদি দিতে পারি। যেমন ইতিমধ্যে আমরা কেন্দ্রীয় কারাগার চট্টগ্রাম মেডিকেল কলেজ, ওখানে চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগার যেটা আছে, ওখানে মাসে 2 দিন আমাদের চিকিৎসক যাচ্ছেন এবং সেটা ট্রিটমেন্ট দিচ্ছেন। বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যেটা আছে, ওটাতে প্রতি বৃহস্পতিবার আমাদের সাথে তাদের লিয়াজও আছে, আমরা সেটা মেনটেন করছি এবং সেটা আরও সার্ভিসটা হয়তো আমরা বাড়াতে পারি, যাতে ওখান থেকে মাদকাসক্ত যারা আছে তাদেরকে আমরা চিকিৎসাটা আমাদের ফরম্যাটে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মনে হয় আপনার হাত ধরে এই চিটাগাং মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ এগিয়ে যাবে। স্যার, আমি আপনার কাছে খুবই সংক্ষেপে স্যার জানতে চাইবো যে আপনি স্যার 10 বছর পরে মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চাচ্ছেন সিলেট মেডিকেল কলেজের? সিলেটে আসলে যেটা আমরা চাচ্ছি, এখানে কিছু কনস্ট্রেইন আছে, লিমিটেশন আছে। এর মধ্যে আমাদের পূর্ণাঙ্গ ওয়ার্ডের ব্যবস্থা করা খুব জরুরি। এইটা নিয়ে আমরা পরিচালক মহোদয় বরাবর আবেদন করেছি এবং আশা করছি যে এই বছরের ডিসেম্বর নাগাদ হয়তো এটা আমরা একটা বড় ওয়ার্ড পেয়ে যাব। সেই ক্ষেত্রে তখন আমাদের চাইল্ড ইনডোর, তারপর হচ্ছে এডিকশন ইনডোর আমরা খোলার একটা পসিবিলিটি আছে। মেইনলি যেটা আমরা চাচ্ছি যে কমিউনিটি লেভেলে সার্ভিসটা প্রোভাইড করা। এখানে একটা তথ্য আপনাকে আগে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা টেলিমেডিসিন সার্ভিস, WHO একটা প্রজেক্ট আছে, সেটার একটা সেন্টার আমাদের এখানে আছে। এটা খুবই এনকারেজিং। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন সার্ভিস নেয়। আমরা যদি সিলেট ডিভিশনের প্রত্যেকটা উপজেলাকে এটার সাথে ইনক্লুড করতে পারি, সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আমরা আশা করি। এছাড়া আমরা কোর্সের সিট বাড়ানোর জন্য একটা আবেদন করেছি। এটা হলে হয়তো আমরা জনবল বৃদ্ধি পাবে এবং এটা দিয়ে আমরা হয়তো উপজেলা লেভেলে, জেলা লেভেলে কিছু প্রোগ্রাম করার সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ এই 2 দিনব্যাপী কনফারেন্সের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই পর্যায়ে আমাদের সঙ্গে 2জন বিশেষ অতিথি আছেন। আমার বামে আছেন ডক্টর শাম্মী আক্তার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গাজী মেডিকেল কলেজ, খুলনা, এবং আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, রংপুর মেডিকেল কলেজ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর শাম্মী আক্তার আপনার কাছে আসছি, যে আপনি একটি বিভাগীয় শহরে, খুলনার মতো শহরে একটি প্রাইভেট মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান। আপনারা কি ধরনের মানসিক রোগের সার্ভিস আপনারা দিয়ে থাকছেন এবং আপনাদের একাডেমিক আপনারা কি কি কার্যসূচি আপনারা চালনা করছেন? খুলনায় আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ হসপিটালে আছি। আমি 2021 সাল থেকে ওখানে ডিপার্টমেন্ট চালু করেছি। তো ডিপার্টমেন্ট চালু করার পর থেকেই ওখানে মানসিক স্বাস্থ্যের বিষয়টা দেখছি, পাশাপাশি 4th ইয়ার এবং 5th ইয়ারের স্টুডেন্টদের পড়াচ্ছি এবং রুগীর পাশাপাশি স্টুডেন্টদের যে ক্লিনিক্যাল ক্লাস থাকে সেই ক্লিনিক্যাল ক্লাসগুলো অ্যাটেন্ড করছি, লেকচার ক্লাসগুলোও দেখছি। আমাদের অনেকগুলো ফরেন স্টুডেন্ট আছে, সেই ফরেন স্টুডেন্টদের ক্লাসও আমরা একসাথেই নিয়ে থাকি। আর স্টুডেন্টদের জন্য আমাদের মানসিক স্বাস্থ্যের যে কাউন্সেলিং সিস্টেমটা, সেটা প্রতিদিনই 11টা থেকে 1টা পর্যন্ত ওপেন আছে। আমাদের আউটডোর সার্ভিস সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত অফিসের, আর ইনডোর সার্ভিস 24 আওয়ারই আছে। আমার আলাদা করে বেড নেই, কিন্তু যতজন ইচ্ছা ততজন পেশেন্টই আমি মেডিসিনের আন্ডারে ভর্তি রেখে মেডিসিনের ইন্টার্ন এবং আমার নিজস্ব সহযোগিতায় আমি এটা মেনটেন করি আমার মেডিকেল কলেজে। তার মানে সরাসরি সাইকিয়াট্রির জন্য ডেডিকেটেড কোনো ইনপেশেন্ট বেড নেই, অন্য ইউনিটে সেই পেশেন্টগুলোকে ভর্তি রাখতে হচ্ছে। সরাসরি সাইকিয়াট্রির জন্য ইনপেশেন্ট আছে, যেহেতু ম্যান পাওয়ার হিসাবে কনসালটেন্ট আমি একা আছি, সেই জন্য আমি মেডিসিনের আন্ডারে রাখি, যেন ইমার্জেন্সি সার্ভিসটা মেডিসিনের মেডিকেল অফিসারের মাধ্যমে আমি অন কলে বা সরাসরি এসে আমি দিয়ে থাকি। এছাড়াও আমাদের মেডিকেল কলেজে প্রতিদিনই কাউন্সেলিং সেশনটা ওপেন আছে, বিশেষ করে জেনারেলাইজড কাউন্সেলিং, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, সাবস্টেন্স অ্যাডিকশন ম্যানেজমেন্ট,
কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি। এই বেসিক কাউন্সেলিং ম্যানেজমেন্ট সেশনগুলো প্রতিদিনই ওপেন আছে, সপ্তাহে শুক্রবার বাদে প্রতিদিনই শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আপনাদের মানসিক বহির্বিভাগে কেমন পেশেন্ট আসে প্রতিদিন আনুমানিক গড়ে? গড়ে প্রতিদিন 15 প্লাস মাইনাস হয়তো বা 5 থেকে 7 জন হয় আর কি, গড়ে 15 জন। ধন্যবাদ ম্যাডাম, আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি এবার ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন স্যার আপনার কাছে যাচ্ছি। আপনি রংপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান মানসিক রোগ বিভাগের। তো রংপুর তো বাংলাদেশের অন্যতম পুরনো একটি মেডিকেল কলেজ, তো সেখানে আপনারা কি ধরনের সার্ভিস দিয়ে থাকছেন? বহির্বিভাগ, অন্তর্বিভাগ বা পোস্ট গ্রাজুয়েট কারিকুলাম আপনারা কি ধরনের সার্ভিস দিচ্ছেন স্যার? ধন্যবাদ। আমি রংপুর মেডিকেল কলেজ হসপিটালে 2020 সাল থেকে আমি ওখানে কর্মরত আছি এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি। তো আমরা জানি যে রংপুর একটা বিভাগীয় শহর এবং এখানে রংপুর বিভাগের প্রায় 8টি জেলা এবং এর বাদে জয়পুরহাট, বগুড়া এবং ময়মনসিংহের আশেপাশের জেলা থেকেও অনেক রোগী আসে। এই অঞ্চলের একমাত্র ভরসার স্থান আমরা মনে করি সাইকিয়াট্রিক রোগীদের জন্য রংপুর মেডিকেল কলেজ, কারণ আমাদের প্রথম থেকেই রোগী ভর্তির জন্য ইনডোর ব্যবস্থা আছে এবং সপ্তাহে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোর সার্ভিস পরিচালিত করা হয়। আমাদের আউটডোরে প্রতিদিন অ্যাভারেজ 40 থেকে 50 জন রোগী প্রতিদিন আসেন এবং ইনডোরে আমাদের সবসময় 10 থেকে 15, কখনো কখনো 20 জন পর্যন্ত রোগী ভর্তি থাকেন। যদিও আমাদের সরকারিভাবে অ্যালোটেড বেড মেল ফিমেল মিলে মোট 10টা, আমাদের মেল আছে 7টা বেড অ্যালোটেড এবং ফিমেল 3টা, কিন্তু আমাদের ফিমেল পেশেন্টই মাঝে মাঝে 10টা, 11টা, 12টা হয়ে যায়। তখন অন্য অন্য ডিসিপ্লিনের বেডে আমাদের রোগী চলে যায়, কিছুটা অসুবিধাও হয়। আমরা কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার দাবি জানাচ্ছি বেড বৃদ্ধির জন্য। তো এই মুহূর্তে অন্যান্য ডিপার্টমেন্টের বেড কনস্ট্যান্টের কারণে এটা হচ্ছে না। আমাদের একটা নতুন বিল্ডিং এটা নির্মাণাধীন, আশ্বাস পেয়েছি যে এই বিল্ডিং হলে আমাদের বেড আরও কিছু বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি ডক্টর শামিয়া আক্তার ম্যাডাম আপনার কাছে আবার আসছি, আপনাকে জিজ্ঞেস করছি খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে আপনার এই মানসিক রোগ বিভাগ নিয়ে এই গাজী মেডিকেল কলেজে বা আপনি ভবিষ্যতে যদি অন্য কোনো মেডিকেল কলেজেও চলে যান, এই খুলনা শহরে আপনি মানসিক স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে কী ধরনের পরিকল্পনা রাখেন? আমি আসলে সাইকিয়াট্রি বা মনোরোগ বিদ্যা বিভাগ যেটা, এটাকে ভালোবেসে পছন্দ করেই এসেছি। আমার শুরু থেকেই একটা টার্গেট ছিল, হয়তো মৃত্যু পর্যন্ত সেই টার্গেটই থাকবে, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করা। মানসিক স্বাস্থ্য কোনো জিনভূত এর আসরের কারণে নয়, কিংবা মানুষের ঢং কিংবা অভিনয় নয়। মানসিক স্বাস্থ্যটা আসলে নিউরোকেমিক্যাল ইমব্যালেন্সের কারণে হয়, এটি ব্রেনেরই একটি রোগ। এইটা যতদিন সম্ভব আমি ততদিন এই প্রচারটা চালিয়ে যাব। আমি রেগুলার মাসে একটা করে সেমিনার করি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এবং 2-3 সপ্তাহ পর পর ইন্টার ডিপার্টমেন্টাল কোলাবোরেশন করে আমি কিছু সাইকিয়াট্রিক প্রোগ্রাম করি, যেটা লায়াজন সাইকিয়াট্রির আন্ডারে পড়ে। সাইকিয়াট্রির সাথে অন্যান্য সাবজেক্টের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে সায়েন্টিফিক আলোচনা করি। তো এই আলোচনাগুলো করবার মাধ্যমে আমি আসলে প্রমাণ করতে চাই যে মানসিক রোগটা আসলে অন্য রোগের মতোই। অন্য রোগ, ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা, এগুলো যেমন রোগ থাকে, ঠিক এরকম হার্টের রোগ, কিডনি রোগের মতোই মানসিক রোগটিও একটি সাধারণ রোগের মতোই। আলাদা করে দেখবার, ভয় পাবার, কিংবা সাইকিয়াট্রিস্টদেরকে ভয় পাওয়ার, কিংবা সাইকিয়াট্রির ওষুধকে ভয় পাওয়ার যে কুসংস্কারগুলো আমাদের দেশে প্রচলিত আছে, আমি সেগুলো দূর করার জন্য যথেষ্ট কাজ করতে চাই, কাজ করে আসছি। আর আমার আরেকটা বড় টার্গেট হচ্ছে যে আমরা MBBS কারিকুলামে স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রোডাক্টিভ করব, এই সাইকিয়াট্রি সাবজেক্টটা সম্পর্কে সচেতন করব, যেন আমরা সবাইকে এতটুকুন বুঝাতে পারি যে আমাদের এই সাবজেক্টটাতে আমরা যত বেশি অ্যাডভোকেসি তৈরি করতে পারবো, যত বেশি জুনিয়র তৈরি করতে পারবো, তত বেশি মানসিক স্বাস্থ্যের উন্নতি দিন দিন বেড়ে যাবে আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আমি স্যার আপনার কাছে একই প্রশ্ন করছি, খুবই সংক্ষেপে উত্তর দিবেন। আমি যদি প্রশ্ন করি যে 10 বছর পরে এই রংপুর মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগকে আপনারা কোথায় নিয়ে যেতে চান? আমরা রংপুর মেডিকেল কলেজ সাইকিয়াট্রি বিভাগ আমরা চাই যে এখানে যেমন পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু হোক, একই সাথে এটা একটা রিসার্চ ধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক। এখানে আমরা বিভিন্ন সাইকিয়াট্রিক সমস্যাগুলো নিয়ে এখানে আমরা গবেষণা করতে চাই। আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে আমাদের যে ক্লাসগুলো আমরা 4th ইয়ার 5th ইয়ারে ক্লাস পাই, আমরা এর আগে জানতাম যে
সাইকিয়াট্রিতে আমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ ছিল না, সেটা এখন তৈরি হয়েছে। আমরা এখন 5th ইয়ারে আমরা ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সাইকিয়াট্রির বোর্ড থাকতেছে। এটা আমরা মনে করি আমাদের সাইকিয়াট্রির জন্য একটা ভালো সুযোগ তৈরি হয়েছে। সামনে আমার মনে হয় যে কারিকুলামে সাইকিয়াট্রির যে প্লেসমেন্টটা থাকে এটা আমরা শুনেছি যে একটু বৃদ্ধি পাবে, যদিও আমরা সেটা এখনও পাই নাই নতুন কারিকুলামে। এটা যদি আরও বৃদ্ধি হয় আমার মনে হয় যে সাইকিয়াট্রির প্রতি আমাদের শিক্ষার্থীদের অ্যাওয়ারনেস আরও বাড়বে। আশা করি আপনাদের হাত ধরে বৃহত্তর রংপুরের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা পূরণে মানসিক রোগ বিভাগ রংপুর মেডিকেল কলেজ অনেক এগিয়ে যাবে। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি কিছুক্ষণ বিরতির পর। আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের বিশেষ পর্বের এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত আছেন দুজন অত্যন্ত বিশেষ অতিথি। আমার বামে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন, সদস্য সচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি, এবং আমার ডানে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মোত্তালিব, আহ্বায়ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি। আপনাদের দুজনকেই আমাদের এই বিশেষ পর্বে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই অধ্যাপক নিজাম স্যার আপনার কাছে আসছি যে স্যার আপনারা এই প্রোগ্রামটির আয়োজন করেছেন, কি কারণে স্যার করলেন বা কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই প্রোগ্রাম তো অনেক আগে থেকেই চলে আসছে, যেটা আমাদের সাইকিয়াট্রির যে বিষয়টা, শুধু সাইকিয়াট্রি না, সব ডিসিপ্লিনই এ ধরনের যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এই কনফারেন্সের আয়োজন করে। উদ্দেশ্য হচ্ছে যে সাবজেক্টটাকে প্রমোট করা, সাবজেক্টের যে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জনের থেকে যে এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো সেই হিসাবে আমাদের এবার 12th ইন্টারন্যাশনাল যে সাইকিয়াট্রিক কনফারেন্স এটা হচ্ছে। তো এটার উদ্দেশ্য সেই একটাই যে আমাদের দেশের সঙ্গে বিভিন্ন দেশের যে সাইকিয়াট্রির যে সাবজেক্টের যে পরিস্থিতি সেটাকে শেয়ার করে নেওয়া, যে আমরা কতটা এই সাবজেক্টকে আপগ্রেড করতে পারি বা এটাকে আমরা কিভাবে সার্ভিস দিতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণত এই কনফারেন্সগুলো হয়। তো এবারের যে কনফারেন্স, এখানে আমরা নতুন নতুন কিছু সংযোজনও করছি, যে সংযোজনগুলোর মধ্যে ছিল যে ডায়ালগ করা অথবা যাতে পার্টিসিপেন্ট আরও বেশি ইন্টারেস্টেড হয় সেসব দিকে খেয়াল রেখেই প্রোগ্রামগুলো করা। তা আমরা যে সাড়া পাচ্ছি সেটা আসলেই খুব আশাব্যঞ্জক। আমরা অন্য বারের থেকেও এবার যে পার্টিসিপেন্ট যেভাবে উৎসাহিত হচ্ছে বা যেভাবে এখানে পার্টিসিপেট করছে তাতে আমরা আশান্বিত যে ভবিষ্যতে হয়তো এই সাবজেক্টটাকে আমরা আরও বেশি যে প্রমোট করতে পারবো এবং মানসিক স্বাস্থ্য যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাকে আমরা জনগণের সামনে বা সবার সামনে এটাকে তুলে ধরতে সমর্থ হব। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে ফিরবো। আমি এবার প্রফেসর মোত্তালিব স্যার আপনার কাছে আসছি। যেটি নিজাম স্যার বলছিলেন যে এবার কিছু বিশেষ প্রোগ্রাম যুক্ত করা হয়েছে, এর মধ্যে দুটো ডায়ালগ। গতকাল একটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে, ইন্টারডিসিপ্লিনারি ডায়ালগ। আপনি জানবেন যে বাংলাদেশের বিভিন্ন সোসাইটি যারা আছে, সোসাইটি অফ মেডিসিন, কার্ডিয়াক সোসাইটি, নিউরোলজিক্যাল সোসাইটি, গাইনোকোলজিক্যাল সোসাইটি, ডার্মাটোলজিক্যাল সোসাইটি, এন্ডোক্রাইন সোসাইটি, তাদের প্রতিনিধিরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। স্যার এই বিষয়ে স্যার আপনি কি বলবেন? সেগুলি মানসিক স্বাস্থ্যকে সামনে এগিয়ে নিতে কীভাবে ভূমিকা রাখতে পারে? আসলে একসময় মানসিক স্বাস্থ্য যে সার্ভিসটা পাকিস্তান আমল থেকে, যেটা বাংলাদেশে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে শুরু হয়, যে অল পাকিস্তান বেসড একটা মেন্টাল হেলথ হসপিটাল, মানসিক স্বাস্থ্য নিয়ে একটা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা। কিন্তু আজকাল বাংলাদেশের সাইকিয়াট্রিস্টরা প্লাস পৃথিবী জুড়ে সাইকিয়াট্রিস্টরা সেই মেন্টাল হেলথ কনসেপ্ট থেকে বেরিয়ে কমিউনিটি বেসড সাইকিয়াট্রিতে চিন্তাভাবনাতে চলে আসছে, এবং অ্যাট দ্য সেম টাইম ইন্টারডিসিপ্লিনারি প্র্যাকটিস, ইন্টারডিসিপ্লিনারি একটা মতামত বিনিময়ের মাধ্যমে, যেটা লিয়াজন সাইকিয়াট্রি প্র্যাকটিস বলা হয়। এই জন্য সব সাবজেক্টের সাথে মতামত বিনিময়ের মাধ্যমে লিয়াজন সাইকিয়াট্রি প্র্যাকটিস এবং মেন্টাল হেলথ কনসেপ্ট থেকে, আগে যে মেন্টাল হেলথ কনসেপ্ট ছিল যে একটা সিজোফ্রেনিক পেশেন্ট বা মেনিয়া পেশেন্ট বা ডিপ্রেশনের পেশেন্ট মাসকে মাস বছরকে বছর ধরে মানসিক হাসপাতালে ফেলে রাখা, আমরা এখন ওই কনসেপ্ট থেকে বেরিয়ে শর্ট ডিউরেশন হসপিটাল স্টেইং যদি প্রয়োজন হয়, বাকি সময় কমিউনিটি সার্ভিসের মাধ্যমে, আত্মীয় স্বজন কেয়ার গিভারদের সার্ভিসের মাধ্যমে, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য সাবজেক্টের সাথে এটা লেয়াজোর মাধ্যমে, যেটা সাইকিয়াট্রি সাবজেক্টকে কীভাবে ইস্টাবলিশ করা যায়, মানুষের চিকিৎসা ব্যবস্থাকে কীভাবে আরও উন্নততর করা যায় বা আরও আধুনিক করা যায়, আরও বিজ্ঞানসম্মত করা যায়, এই বিষয়ে আমরা গতকালকে যেই মত বিনিময় করেছি, এটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের, মেডিকেল সাবজেক্টের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এবং আজকেও যেটা মত বিনিময় রয়েছে সেটা হচ্ছে কিছু মিডিয়া ব্যক্তিত্ব, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়ার মাধ্যমে যে আমাদের যে বিষয়টাকে কিভাবে, যে বাংলাদেশে যে এটা সোশ্যাল স্টিগমা বা এটা
এটা খুব একটা নেতিবাচক ধারণা, কুসংস্কার বা একটা নেতিবাচক যে ধারণাটা, এই কুসংস্কার এবং নেতিবাচক ধারণাটা মিডিয়ার মাধ্যমে কিভাবে দূর করা যায়, এবং পলিসি মেকার যারা রাজনৈতিক দল আছেন, সামনে যারা ইলেকশন হবে তারা রাজনৈতিক ক্ষমতা আসবেন, এই যে আমাদের বাংলাদেশে যে মেডিকেল শিক্ষার যে কোর্স কারিকুলাম আমরা যদি তুলনা করি, যে উন্নত দেশ তো বাদই দিলাম, যে সার্ক কান্ট্রির মধ্যেও যদি আমরা যদি পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কার সাথে যদি আমরা তুলনা করি, যে সাইকিয়াট্রিক টিচিং যে আওয়ার বা যে টিচিং যেটুকু থাকার কথা মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য, যারা গ্র্যাজুয়েট হবে তাদের জন্য, এটা বাংলাদেশে একেবারেই সর্বনিম্ন। তো কাজেই পলিসি লেভেল যদি এগুলো যদি চেঞ্জ না করে, কোর্স কারিকুলাম যদি চেঞ্জ না করে, আমাদের দেশের MBBS ডিগ্রি আন্তর্জাতিকভাবে আমার মনে হয় না আর বেশি দিন স্বীকৃতি ধরে রাখতে পারবে। ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। আমি আবার আপনার কাছে ফিরবো। প্রফেসর নিজাম স্যার, আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাইবো যে এইবারের প্রোগ্রাম তো হচ্ছে, সামনে আপনাদের কি পরিকল্পনা? এই ধরনের কনফারেন্স আপনারা আর কিভাবে এর কলেবর বৃদ্ধি করতে পারেন, বা সামনের কনফারেন্সে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না, কনফারেন্সগুলোকে তো আমরা আরও বৃদ্ধি করতে চাই। এবারের যে আমাদের কিছুটা হয়তো লিমিটেশন ছিল, সেটা বৈশ্বিক যে অস্থিরতার সেই কারণে আমরা হয়তো ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টদের অনলাইনে যোগাযোগ করতে পারছি, কিন্তু ফিজিক্যালি অনেকেই হয়তো আমরা উপস্থিত করতে পারি নাই বিভিন্ন কারণে। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা যত বেশি ফরেনারদেরকে ফিজিক্যালি উপস্থিত করতে পারবো, তো তারা তাদের যে অভিজ্ঞতা, তাদের সেই দেশের যেসব মানসিক স্বাস্থ্য সেবার যে পরিস্থিতিটা, সেই ব্যাপারে আমরা আরও বেশি তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবো, এবং সেভাবে আমরা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবো। কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশের লোকজনের মধ্যে, যে আমার সহ আলোচক বলতেছিলেন যে স্টিগমার কারণে আমরা যে অনেকটা পিছাই আছি, যে মানসিক স্বাস্থ্য শুনলে মানুষ আটকে ওঠে, এই চিকিৎসা নিতে চায় না। তো সেই কারণে মানুষ তো বোঝে না যে সে শারীরিক অসুখে ভোগে না, মানসিক অসুখে বোঝে, সে তার কষ্ট বোঝে। তো সেই কারণেই আমাদের এই উদ্যোগগুলো এবারে, যে তার কষ্টকে আমরা কিভাবে লাঘব করতে পারি, কিভাবে তাকে স্বস্তি দিতে পারি, কিভাবে তাকে সুস্থ রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার এই কনফারেন্সের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। স্যার, আমি শেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টকে সামনে এগিয়ে নিয়ে যেতে স্যার আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে, খুবই সংক্ষেপে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। সামনে এগিয়ে নিতে গেলে আমাদের যেটা দরকার, যে আমাদের যারা ম্যান পাওয়ার, যারা সাইকিয়াট্রিস্ট, তাদেরকে আরও বেশি এডুকেট করা, তাদেরকে সাইকিয়াট্রির ব্যাপারে আরও প্রশিক্ষণের মাধ্যমে, আরও জ্ঞান অর্জনের মাধ্যমে আরও এনরিচ করা, এবং অ্যাট দ্য সেম টাইম যে মানসিক রোগীর চিকিৎসার জন্য বাংলাদেশে যে বেডের যে স্বল্পতা আছে, এই বেড সংখ্যা কীভাবে বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে, এমনকি জেলা হাসপাতালগুলোতে কীভাবে সাইকিয়াট্রিক পেশেন্টের সার্ভিসের জন্য যে বেড সংখ্যা বৃদ্ধি করা যায়, আমরা এটার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম মানুষের যে আমি একটু আগেই যেটা বলছি, যে বাংলাদেশের মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা, যে মানসিক রোগ নিয়ে যেটা নেতিবাচক ধারণা, আমরা এটা যদি দূর করতে পারি, যে আশা করি যে আমাদের জনসংখ্যার যে 18 থেকে 19% লোক কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় ভুগছেন। শিশু কিশোরদের মধ্যে শতকরা 13.6% শিশু কিশোর মানসিক সমস্যায় ভুগছেন। বর্তমানে যারা আছেন তাদেরকে, এবং ভবিষ্যৎ যারা দেশের নাগরিক হবেন, তাদের সবাইকে যদি আমরা মানসিক স্বাস্থ্য যদি নিশ্চিত করতে না পারি, তাদের চিকিৎসা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা মনে করি একটা জাতি হিসেবে, আমরা উন্নত জাতি হিসেবে দাঁড়ানোর জন্য এটা একটা বিশাল একটা নেগেটিভ ভূমিকা হিসেবে পালন করবে। কাজে আমরা চাই যে জাতিগতভাবে আমরা চিকিৎসা সেবা, চিকিৎসা স্বাস্থ্য, বিশেষ করে মানসিক রোগ চিকিৎসা সেবাতে আমরা যেন এগিয়ে যাই, এবং আমাদের দেশ এবং জাতি যেন এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।